ভিডিও শুরুতে প্রত্যেককে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই দিনটা যে কোনো মানুষের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন এবং তারপর ভাষা শহীদ দিবস হিসাবে আমরা যেভাবে নিজেদের ভাষাকে প্রত্যেকে ভালোবেসেছি, সেই জায়গাটাকে কোথাও প্রতিষ্ঠা দিতে পেরেছি, আমাদের জন্য ভীষণভাবে একটা উৎসবের দিন, বড় দিন, মনে রাখার মতো দিন। কিন্তু তার সাথে আর একটা ব্যাপার যে অনেক দিন পর এত আর্লি ভিডিও আসছে। এবার বেশ কিছু বিষয় ডিসকাশনে ছিল, আমি কালকের ভিডিওতেই বলতে পারতাম, বাট কী হয়েছিল, কাল সন্ধ্যেবেলায় ঝড় বৃষ্টি, তারপর যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে সবচেয়ে বড় গর্বের দিক যে লোডশেডিং, এবং সেটাও যদি খুব কম সময়ের জন্য হয় তাহলে তো খুব ভালো কথা, বাট ন্যাচারালি হয় না। সবে তো খেলা শুরু হলো, অনেক খেলা বাকি রয়েছে, কিন্তু 3-4 ঘন্টার একটা লোডশেডিং কোথাও কালকে আমাকে ভিডিও থেকে অনেক হাত দূরে রেখে দেয়। অ্যান্ড ফাইনালি ভিডিওটা আর আসেনি, আমি পোস্ট করে দিয়েছিলাম কমিউনিটি ট্যাবে। তো আজকে সেই কিছু বিষয় নিয়ে কথা বলবো, আরও কিছু এক্সট্রা বিষয় হয়েছে, সব কিছু নিয়ে কথা বলবো ভিডিওটাতে। শুরু করবো যেটা দিয়ে, সেটা অবশ্যই কিন্তু আমাদের ন্যাশনাল টিমের ম্যাচ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের যেটা রয়েছে জুন মাসে, সেই ম্যাচ কিন্তু আমরা কলকাতাবাসী আমাদের ঘরের মাঠে জোয়ার দিতে পেতে পারি। আপাতত একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। একদিকে হায়দ্রাবাদ রয়েছে, তারাও কিন্তু একইভাবে লড়াইয়ে রয়েছে, তার সাথে আমরাও রয়েছি। হায়দ্রাবাদের ক্ষেত্রেও তাদের যে সরকার, তেলেঙ্গানা সরকার, তারা কিন্তু অলরেডি ঢুকে গেছে এর মধ্যে। তারা চেয়েছে যে হায়দ্রাবাদের যে গাচিবৌলি স্টেডিয়াম রয়েছে সেটাকে তারা রিনোভেট করবে, যা কিছু মোটামুটি ক্রাইটেরিয়া রয়েছে সেটাকে তারা ফুলফিল করবে। তার পাশাপাশি আমাদের জৌহরতেও রয়েছে, সেখানেও কিন্তু সরকার ইনভলভড হয়ে গেছে যে আপাতত যে সমস্যাগুলো রয়েছে সেইগুলোকে সিজনের পর মাঠ যখন ফাঁকা থাকবে, যখন কোনো খেলা থাকবে না, তার মধ্যে কিন্তু রিনোভেট হয়ে যাবে। তো দুটো স্টেডিয়ামই কিন্তু ফাইটে রয়েছে যে কুয়েতের এগেনস্টে ম্যাচ, সেই ম্যাচটা কারা পেতে পারে। ম্যাচটা আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে ম্যাচটা কিন্তু আমাদের জন্য 1 পয়েন্ট হলেও জেতার মতো একটা ম্যাচ, 1 পয়েন্ট উইন করার মতো একটা ম্যাচ। এবার একটা কনফিডেন্স রয়েছে, যেহেতু ওদের ঘরের মাঠে আমরা ওদের হারিয়ে এসেছিলাম, একটা গোলে হলেও হারিয়ে এসেছিলাম, সেই কনফিডেন্সটা নিয়ে যদি আমরা নামতে পারি এবং তার আগের দুটো ম্যাচ আমাদের যদি খুব ভালোভাবে আমরা খেলতে পারি, তাহলে কোথাও কুয়েত ম্যাচটা আমরা ঘরের মাঠে, হায়দ্রাবাদে হোক বা কলকাতাতে, আলটিমেট তো ইন্ডিয়ান সয়েলেই হবে, সেটা আমরা জিততে পারি। তো দেখা যাক। আপাতত যেটা এআইএফএফের প্ল্যান রয়েছে, যে যেখানে ম্যাক্সিমাম দর্শক হবে, যেটা কোচেরও কিন্তু একটা এখানে ইনপুট রয়েছে, যে যেখানে ম্যাক্সিমাম দর্শক হবে সেখানে যেন ম্যাচটা দেওয়া হয়। সেদিক থেকে আমরা সবাই জানি যে কলকাতা রয়েছে, কোচি রয়েছে, বেঙ্গালোর রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু সবথেকে বেশি দর্শক মাঠে যায় যখন ন্যাশনাল টিমেরও খেলা হয়। তো ফাইনালি কারা পায় সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এরপরের একটা ব্যাপার যেটা আমি পরশু দিনকের ভিডিওতে শেয়ার করেছিলাম, যে মোহনবাগানের ব্রেক ইভেন পজিশনে পৌঁছে যাওয়া, সেখানে আমি 3টে ক্লাবের কথা বলেছিলাম যারা একই সাথে ব্রেক ইভেনের পথে রয়েছে, বাট সেটা আমার একটু মিস রিপ্রেজেন্টেশন হয়ে গেছিলো, সরি ফর দ্যাট। ব্যাপারটা এটা যে বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি এবং জামশেদপুর এফসি, যাদের মালিকদের আরও মাল্টিপল ভেঞ্চার্স রয়েছে বিভিন্ন স্পোর্টসে বা বিভিন্ন জায়গাতে, তো তারা কিন্তু লসে রান করছে। এই ফ্র্যাঞ্চাইজিগুলো, এই টিমগুলো লসে রান করছে, এবং ফরচুন ইন্ডিয়াতে এটা পরিষ্কার করে বলা হয় যে এটিকে মোহনবাগান, তখন এটিকে মোহনবাগান, যেহেতু এটা আগের বছরের ফিনান্সিয়াল রিপোর্ট, তো তারা কিন্তু আপাতত ব্রেক ইভেনের দিকে এগিয়ে যাচ্ছে উইথ ফিউ আইএসএল ক্লাবস। তো এখানে মনে করা হচ্ছে যে যাদের মাল্টিপল ভেঞ্চার্স রয়েছে তারা হয়তো লসে যাচ্ছে, কিন্তু যাদের শুধুমাত্র ফুটবলে ইনভেস্টমেন্ট রয়েছে, যেখানে ধরো গোয়া রয়েছে বা ওড়িশা রয়েছে বা ইস্ট বেঙ্গল রয়েছে, নর্থ ইস্ট রয়েছে, এরকম বহু ক্লাবস রয়েছে, তাদের শুধুমাত্র ফুটবলে ইনভেস্টমেন্টটা রয়েছে, বা সিটি গ্রুপ, তাদের তো ওভারঅল যা কিছু সবটাই ফুটবলের ওপরে, তারাও কিন্তু, তাদের মধ্যে কিছু ক্লাব রয়েছে যারা একইভাবে মোহনবাগানের সাথেও ব্রেক ইভেনের দিকে এগিয়ে যাচ্ছে। তো কোনোভাবে কিন্তু বেঙ্গালুরু সিএফসি বা জামশেদপুর তারা কিন্তু ব্রেক ইভেনের রাস্তাতে নেই, কেবলমাত্র মাল্টিপল ভেঞ্চার্সের মধ্যে মোহনবাগান তারা ব্রেক ইভেনের দিকে যাচ্ছে। যারা ব্রেক ইভেনটা জানে না তাদের আবারও বলে দিই যে ব্রেক ইভেন হলো এমন একটা ব্যাপার ইকোনমিক্সে, যেখানে আমার যা কস্ট ইনভেস্টমেন্ট থাকছে সেটাই কিন্তু আমার রিটার্ন এসে যাচ্ছে। তো এই রাস্তাতে আপাতত ফিউ আইএসএল ক্লাবস কিন্তু রিচ করছে, যার মধ্যে মোহনবাগান অন্যতম। এরপরে যে বিষয়টা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু প্লেয়ার রিলেটেড, প্রথমত ইনজুরি রিলেটেড। বারবার করে ইনজুরি কার রয়েছে, কে কবে ফ্রি হবে, আমার কাছে জানতে চাওয়া হয়, বাট ফ্র্যাঙ্কলি বলছি, যারা আমাকে দীর্ঘদিন চেনে তারা জানে যে এত প্লেয়ারের ইনজুরি কি আসছে না আসছে, কে কত রিকভার করছে, আমার কাছে সত্যি রিপোর্ট থাকে না। কারণ আমি জার্নালিস্ট নই, আমি মাঠে গিয়ে বা ফিল্ডে নেমে কিছু বার করে আনতে পারি না, আমার সেই ক্ষমতা নেই। আমি জাস্ট যা কিছু কালেকশন করতে পারি সেটা নিজের মতো করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। অ্যান্ড ম্যাক্সিমাম সেই কারণে ফুটবলে কী কী হ্যাপেনিংস হচ্ছে, ম্যাচে কী হচ্ছে না হচ্ছে, একজন ফুটবলের দর্শক হিসাবে, একজন ফুটবলের আর্ডেন্ট ফ্যান হিসাবে সেটা আমি তুলে ধরার চেষ্টা করি। এর বাইরে সত্যি বলছি আমার আর কোনো ক্ষমতা নেই। মানে
সিরিয়াসলি কী বললে কি বিশ্বাস করবেন সত্যিই জানি না। তো সেই কারণে বারবার বলি যে প্লেয়ারদের ইনজুরি রিলেটেড আমার কাছে কোনো ইনফরমেশন নেই। যতটুকু ট্রাস্টেড জার্নালিস্টদের থেকে যা কিছু পাই সেটাই আমি এখানে এসে বলার চেষ্টা করি, এবং তার ওপরে দাঁড়িয়ে সেই ক্লাবের কী পরিস্থিতি হতে পারে সেটা শেয়ার করার চেষ্টা করি। বহু কেসেস রয়েছে আপাতত ইনজুরি নিয়ে, বাট সেই ইনজুরি রিকভারি কী কী রয়েছে কোন প্লেয়ারের সিরিয়াসলি আমার কাছে কোনো আপডেট নেই। যারা জিজ্ঞাসা করছো তাদের আমি রিপ্লাই দিতে সত্যিই পারছি না। আই এম সরি ফর দ্যাট, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এরপর যদি কিছু প্লেয়ারের মার্কেট মুভমেন্ট নিয়ে কথা বলি, তার মধ্যে প্রথম প্লেয়ারটা যেটা নিয়ে হঠাৎ করে আজকে গুঞ্জন শুরু হয়ে যায়, ট্রান্সফার মার্কেট ইন্ডিয়ার তরফ থেকে এটাকে অফিসিয়ালি প্রথম ওদের ওয়েবসাইটে দেওয়া হয় যে নোয়া সাদাউই আপাতত মরক্কান উইঙ্গার যে এফসি গোয়ার সাথে রয়েছে, খুব ভালো জার্নি হচ্ছে। যদিও আজকের ম্যাচে তাকে ফার্স্ট 11-এ ম্যানুয়েল মার্কোস রোকা তিনি রাখেননি, কিছুটা ফরমেশন তিনি চেঞ্জ করেছেন। সেই প্লেয়ারটা আগামী সিজনে ফ্রি হয়ে যাওয়ার পর ওড়িশা এফসিতে মুভ করছে, এবং তার সাথে মোটামুটি একটা প্রি কন্ট্রাক্ট এই মুহূর্তে শেষ হওয়ার পর্যায়ে ওড়িশা এফসি রয়েছে। এবার দেখো, এটা নিয়ে ভীষণভাবে কিন্তু সকাল থেকে একটা সবার আলোচনা শুরু হয়ে যায়, খুব স্বাভাবিক। নো এমন একটা স্ট্রাইচারের প্লেয়ার লোবেরার হাতে পড়লে আরও খতরনাক হয়ে উঠবে, এবং লোবেরা যেভাবে উইং বেস ফুটবলটা তিনি খেলেন সেটা খুব একটা তিনি করতে পারছেন না, এটা তো ঠিক কথা। কারণ যে দুজন প্লেয়ার তার হাতে রয়েছে ফরওয়ার্ডে, তারা দুজনেই কিন্তু সেন্টার ফরওয়ার্ড। বাট কোথাও আগামী সিজনে আমরা জানি যে রয় কৃষ্ণা, এটা নিয়ে আগে কথা বলেছি অনেকবার, যে রয় কৃষ্ণা তার আবারও নিউজিল্যান্ডে একটা ফিরে যাওয়ার চান্স রয়েছে, অকল্যান্ডে ক্লাবে তার আবারও খেলতে যাওয়ার চান্স রয়েছে, এ লিগে ফিরে যাওয়ার চান্স রয়েছে, সব কিছু রয়েছে। সেটা সে মানে তার কেরিয়ারটা ওখানেই শেষ করতে চায়, যেহেতু অকল্যান্ড থেকে তার সিনিয়র যে মেন প্রফেশনাল কেরিয়ার সেটা শুরু করেছিল, এবং সেই জায়গাটাতে কোথাও ভরাট করার জন্য নোয়া সাদোই ঢুকতে পারে, এবং এটা খুব স্মার্ট ইনক্লুশন কিন্তু হবে। আপাতত যেটা লোবেরা সিস্টেম রয়েছে সেই সিস্টেমের দিকে তাকালে, এবং সেখানে কোথাও একই সাথে সাই গোডার্ডকে যদি রাখে তো দুটো ভালো উইঙ্গার পেয়ে যাবেন এখানে। সাই গোডার্ডও নিজের পজিশনে ঠিকঠাক করে রোজ খেলতে পারে না, এবং তারপর এটা নিয়ে গুঞ্জন টুঞ্জন হওয়ার পর বিকেলের দিকে মোটামুটি মার্কাস পুরো ওয়েদারটাকে ক্লিয়ার করে দেয় যে না, এরকম কিছু হচ্ছে বলে শোনা যাচ্ছে না। বাট স্টিল যদি শোনা নাও যায় বা নাও হয়, ট্রান্সফার মার্কেট তারা ট্রাস্টেড একটা জায়গা, তারা জানিয়েছে। কারণ ট্রাস্টেড বললাম এই কারণে, এবার বলবে তো ট্রাস্টেড কোন সেন্সে, কারণ যখন মার্কেট ভ্যালু হয় কোন টিমের কত বাজেট কী রয়েছে না রয়েছে, আমরা ট্রান্সফার মার্কেটের ওয়েবসাইট দেখেই সবাই বিশ্বস্ত হয়ে যায় যে এই প্লেয়ারের এত মার্কেট ভ্যালু, এই ক্লাবের এত মার্কেট ভ্যালু রয়েছে, এই ক্লাবের এত কিছু রয়েছে। তো সেই কারণে বললাম যে মানুষ তো বিশ্বাস করে ওয়েবসাইটটাকে, সেই কারণে বললাম যে তারা যখন বলছে তো আপাতত কেউ হয়তো বিশ্বাস করবে, কিন্তু দেখা যাক সেটা হয় কি না। বাট যদি হয় তাহলে আমি বলবো যে স্মার্ট একটা ইনক্লুশন, সিরিয়াসলি বলছি, লোবেরার আন্ডারে নোয়া সাদাউই খতরনাক একটা প্লেয়ার হতে পারে। উইং দিয়ে বলো, ইনভার্টেড বলো, যেভাবেই ভাবো না কেন এখন থেকে, তাহলে বুঝতে পারছো কী অবস্থাটা হবে। একদিকে ইসাকার আলতে, একদিকে নোয়া সাদোই, আর মাঝখানে যদি দিয়েগো মরিসিও থাকে, আরও খতরনাক কিন্তু টিম হয়ে যাবে, এবং দরকারও রয়েছে ওদের। যদি কোথাও আবারও পরের মানে এই সিজনে চ্যাম্পিয়নশিপটাকে টার্গেট করে পরবর্তী সিজনে এফসি কম্পিটিশনস করা মাথায় রাখে, তাহলে ভীষণভাবে কিন্তু দরকার রয়েছে। বাট আপাতত মার্কাসের কথা মতো এটার কোনো ভিত্তি নেই বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট থিং, যেটা নিয়ে মাঝে মাঝে মনে হয় যে একটু একটু সাজিয়ে গুছিয়ে কিছু বলি, একটু ক্লিকবেট করি, যাতে কোথাও একটু আরও বেশি ভিউজ হোক, আরও বেশি হয়ে যাক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হয় না, মানে হয়ে ওঠে না। সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে। দেখো, হঠাৎ করে কালকে মার্কাসের একটা পোস্ট আমাদের সবার সামনে আসে যে ওই গল্প শেষ হয়েও হলো না, এরকম একটা ব্যাপার। ছোটো গল্পের মতো সবসময় আমাদের জীবনে এই ট্রান্সফার মার্কেটটা তো থেকেই যায়, যে ট্রান্সফার মার্কেটের ঘটনা শেষ হয়েও শেষ হলো না। তো সেরকমই একটা ব্যাপার মার্কাস কিন্তু শেয়ার করে যে ট্রান্সফার এখনও কমপ্লিট হয়নি, উইন্ডো যারা ভাবছে কমপ্লিট হয়ে গেছে, হয়নি। একটা ভালো ট্রান্সফার কিন্তু হতে যাচ্ছে আগামী 48 আওয়ার্সের মধ্যে, আমরা জানতে পেরে যাব, এবং সেটা উইদিন উইকের মধ্যে তার কমপ্লিশনও হয়ে যাবে। এবং তখন থেকে প্রচুর গুঞ্জন শুরু হয়, এই প্লেয়ার সেই প্লেয়ার এই ক্লাবে আসছে, ওই ক্লাবে আসছে, এবং অনেকে খিল্লি করে বলে যে ভাই এমবাপে চলে আসছে, এমবাপে মাদ্রিদ না ইন্ডিয়াতে আসছে, কোনো একটা ক্লাবে সাইন করবে, সবার জার্সি ধরে, ঠিক আছে, ওটা ইয়ার্কি ছড়ে চলতে থাকে। বাট যেটা মেন ব্যাপার, যে শুরু হয় হুগো বুমোকে নিয়ে আবারও হঠাৎ করে। আমি এত মেসেজ পেয়েছি, আমি কালকে বিজি ছিলাম বিকালের দিকটা, বাট এত মেসেজ পেয়েছি যে বলার বাইরে। এবং তারপর যখন দেখলাম মার্কাসও এয়ারটাকে ক্লিয়ার করলে যে হুগো ইজ নট গোয়িং এনিহোয়ার, তারপরেও চলছে। বাট তারপরে কি হয়, এত পরিমাণে মানুষকে জোর করে খাওয়ানোর চেষ্টা হয়, দ্যাটস নট আ গুড থিং। বাট আমি হুগোর ব্যাপারে একটা কথা বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে আপাতত যা বোঝা যাচ্ছে, যা কিছু শোনাও যাচ্ছে কিছু কিছু জায়গা থেকে, যে হুগো হয়তো পরবর্তী সিজনে বিদেশে কোথাও নিজের লাকটা ট্রাই করতে পারে। ইটস নট ইয়েট অফিসিয়াল অর ইটস নট ইয়েট কনফার্ম নাও, বাট কোথাও মনে হচ্ছে বা কোথাও এরকম কিছু আভাস উঠে আসছে যে
হুগো কোথাও বিদেশে নিজের লাকটা ট্রাই করতে পারে, কারণ হুগো নিজেও বুঝতে পারছে যে ইন্ডিয়ান ফুটবলে ওর যে গ্ল্যামারটা ছিল, হয়তো এখনও ফ্যান ফেভারিট হয়ে গেছে, হয়তো ওকে সবাই পছন্দ করছে, ভালোবাসছে, বাট সত্যি ওর যে কোয়ালিটি সেটা নিয়ে কত মানুষ ওকে ভালোবাসছে, দের ইজ আ বিগ ডাউট। এবং সেখানেই কোথাও একটা চান্স কিন্তু তৈরি হতে পারে যে পরবর্তী সিজনটা লোনে হুগো কোথাও বিদেশের ক্লাবে খেলতে পারে, এবং সেটা মোহনবাগানের জন্যও ভালো। একদিকে সেই প্লেয়ারটা আপাতত যে সিস্টেমটা রয়েছে বা যে সিস্টেমটাকে হাওয়াস ডেভেলপ করতে চাইছেন, সেখানে তিনি হুগোকে ফিট করাবেন না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং হুগোর পরিবর্তে আসা জনি কাউকে পারফর্ম করতে শুরু করেছে, পুরো টিম এই মুহূর্তে রেডি রয়েছে। পেত্রাতস মোটামুটি লং টাইমে থাকতে চলেছে, পুরো সিস্টেম রেডি রয়েছে। কামিংসের সাথে লং টাইমে চুক্তি রয়েছে। সাদিকু যদি ক্লিক করতে না পারে অন্য কোনো প্লেয়ার আসবে। ডিফেন্স লাইন এই মুহূর্তে রেডি রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের তো খুব একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিছু নেই, নাম অনেক উঠবে আমি জানি, এখন থেকে উঠতে শুরু হয়েছে, ঠিক আছে, সেটা অন্য ব্যাপার। বাট হুগোর ক্ষেত্রে যেটা মোহনবাগানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হবে, যে ওকে যদি বিদেশের কোনো ক্লাবে দিতে পারে, তাহলে সবচেয়ে বড় ব্যাপার যে ওর কনফিডেন্সটা ফিরবে। কারণ আরও বড় ক্লাবে বা আরও বেটার জায়গাতে গেলে ওকে কোথাও বেটার পারফর্ম করতে হবে সেখানে টিকে থাকতে গেলে। তো সেটা মোহনবাগানের জন্য ভালো, যে প্লেয়ারটার কনফিডেন্সটা ফিরে আসবে, ফর্মটা ফিরে আসবে, এবং কোথাও নিজেকে যে এই সেট আপটার মধ্যে ইনক্লুশন করার একটা তাগিদ হুগো দেখাতে পারে, সেটাও এই মুহূর্তে মনে করা হচ্ছে। তো সেই সূত্রে কোথাও হুগো পরবর্তী সিজনে বিদেশের কোনো ক্লাবে যেতে পারে, সেরকম একটা প্রিপারেশন হয়তো হুগো নিতে স্টার্ট করছে, এরকম একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে। বাট আবারও বলছি কি, এটা কনফার্ম না, এটা কোনো অফিসিয়াল ব্যাপার না, এটা এই মুহূর্তে হয়ে গেছে এরকম ব্যাপার না, অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। বাট এরকম একটা চান্স কিন্তু উঠে আসছে, এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, যেখানে হুগো আগামী সিজনে কোথাও বিদেশে কোনো ক্লাবে নিজের লাক ট্রাই করতে পারে, নিজের যে আপাতত হারানো গ্লরিটা রয়েছে, যে গ্ল্যামারটা রয়েছে, সেটাকে আবারও ফিরিয়ে আনার জন্য। কারণ ওর এজটা কম, লং টাইম এখনও সার্ভিস দেওয়ার মতো ওর মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, বাট ওর যে ব্যাপারগুলো আমরা এনজয় করতাম ইন দ্য ফিল্ড, সেটা কোথাও আবারও ফিরিয়ে আনার রাস্তায় কিন্তু হুগো হাঁটতে পারে। এবং সেটা যদি কাউকে সবচেয়ে বেশি বেনিফিট করে, সেটা 1 নম্বর হুগোকে, 2 নম্বর মোহনবাগানকে। দেখা যাক ফাইনালি সেটা হয় কি হয় না, নাকি হুগো থেকে যায়, পরবর্তী সিজনে আবারও সিস্টেমের মধ্যে ঢুকে যায়, সেটার মধ্যে ঢুকে যায়, নিজেকে প্রুভ করতে পারে, নিজের যে কোয়ালিটি রয়েছে সেটাকে ফেরত আনতে পারে। বাট হুগোকে নিয়ে যে অ্যাবসার্ড আলোচনা মার্কেটে চলছে, আইএসএলের এই ক্লাবের অফার, সেই ক্লাবের অফার, এক্ষুনি চলে যাচ্ছে, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, বন্ধ হবে না জানি, না হলেই বা কার কি এসে যায়। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে যা যা ওপিনিয়ন রয়েছে। দেখা হবে পরের ভিডিওতে, হ্যাঁ কালকেই, আজকে আর না। ততক্ষণ অবধি থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।